বঙ্গোপসাগরে বছরের সর্বোচ্চ জোয়ার, নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামে দিনভর বৃষ্টি, তলিয়ে যায় বিভিন্ন এলাকা। এবং জোয়ারের ব্যবধান আজকে হবে প্রায় 18.5 ফিট। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যার ফলে আমরা আশঙ্কা করছি যে আজকেও চট্টগ্রাম শহরের বিস্তীর্ণ অঞ্চল প্রায় গতকালের মতোই নিমজ্জিত অবস্থায় থাকবে। যে হারে পানির উচ্চতা বাড়তেছে, মনে হচ্ছে না এখানে মানুষ বসবাসের যোগ্য থাকবে বলে। রাস্তাঘাটে এটুকু পানি, অফিসে যেতে পারতেছি না, ছেলে মেয়েদেরকে স্কুলে নিয়ে যেতে পারতেছি না। সুইচ গেট যদি তখন করতে আজকে এত সমস্যা হইতো না। তখন কেন বাদটা দিল? টাকাগুলি কি করলো? বৃষ্টিতে নাকাল রাজধানীবাসীও, সীমাহীন যানজটের চরম ভোগান্তি। মোহাম্মদপুর যাব, ওইখানে 15 মিনিটের জায়গায় আমার 1.5 ঘন্টা লেগেছে শুধু যেতে। বাচ্চার স্কুল ছুটি 2টায়, রওনা হয়েছি 12টায়, এখন মধ্যে স্কুলে যা পৌঁছাতে পারলাম না। গর্ত আছে, ওটা বোঝা যায় না, পা দিচ্ছি পুরা জুতা সহ পা হাঁটু পর্যন্ত ওটা গেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দুর্নীতি দমনে কঠোর হতে জেলা প্রশাসকদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। 3 দিনব্যাপী সম্মেলন শুরু। খুব কাছ থেকে টিয়ারশেল ছোড়ার পরই চোখে গুরুতর জখম হন সিদ্দিকুর, প্রমাণ মিলল ভিডিও ফুটেজে। প্রয়োজনে ফের তদন্ত করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজধানীতে প্রতিদিনই বাড়ছে অজ্ঞাত পরিচয় লাশের সংখ্যা, কারো কাছেই নেই সঠিক তথ্য। দ্বিতীয় দিনেও সময় মতো ঢাকা ছেড়েছে হজ ফ্লাইট। বেশ কয়েকটি এজেন্সির বিরুদ্ধে মোয়াল্লিম নির্ধারণ না করার অভিযোগ। এবং সেচ কাজ ও জীববৈচিত্র্য রক্ষায় পদ্মা নদীকে ঘিরে নির্মাণ করা অর্ধশত স্লুইস গেট কাজে আসছে না। সিটি কর্পোরেশনের ড্রেনেজ অব্যবস্থাপনাই কারণ। অমাবস্যা ও পূর্ণিমা তিথির প্রভাব এবং জলবায়ুগত কারণে বঙ্গোপসাগরে আজ দেশে সর্বোচ্চ জোয়ার হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, জোয়ারের সময় পানির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 18 ফুটের মতো ছিল। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর এবং কক্সবাজারকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বিস্তারিত কমলদের রিপোর্টে। টানা প্রবল বর্ষণের সাথে যুক্ত হয়েছে পূর্ণ জোয়ার, আর এর ফলে গত 3 দিন ধরে স্থবির হয়ে আছে পতেঙ্গা সমুদ্র সৈকত সহ বিস্তীর্ণ এলাকা। প্লাবিত হয়েছে এখানকার নিচু এলাকাগুলো। বিশেষ করে জোয়ারের পানি ঢুকে পড়েছে লোকালের সহ সব জায়গায়। ভেঙে গেছে এখানকার কয়েকশো ব্যবসা প্রতিষ্ঠান, মালামাল ভেসে গেছে জোয়ারের পানিতে। আজকে 3 দিন ধরে দোকানপাট বন্ধ, এই পানির কারণে আমরা দোকান খুলতে পারতেছি না। প্রায় 5-6 ফুট পানি এখানে সবকিছু নষ্ট করে দিচ্ছে। আমরা তো অনেক কষ্টে আছি, কি করবো এখন চিন্তা করতে পারতেছি না। এক বৃষ্টি মারতেছে, এক সাগরের পানি মারতেছে। সাগরের পানি যেভাবে উপরে উঠে করতেছে, আমরা ব্যবসা বাণিজ্য বন্ধ, ব্যবসা বাণিজ্য করতে পারছি না। এদিকে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সকাল মাছ ধরা নৌকা এবং ট্রলারকে উপকূলীয় এলাকায় অবস্থান করতে বলা হয়েছে। বর্ষাকালে জোয়ার ভাটাগুলো হয় অনেক বেশি তীব্র। তার সাথে যদি অমাবস্যা এবং পূর্ণিমার যোগ একসাথে যুক্ত হয়, তাহলে জোয়ারগুলি হয় অনেক বেশি তীব্র। এবং এই 2017 সনের যে 705টি জোয়ার হবে, আমাদের হিসেব অনুযায়ী আজকে সর্বোচ্চ জোয়ার। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানে দেখিয়ে যেতে বলা হয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত 3 দিন ধরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটারের জাহাজে করে পণ্য খালাস পুরোপুরি বন্ধ রয়েছে। 100-র বেশি বাজার ভেসেল অলস বসে রয়েছে বহির্নোঙরে। একই সাথে শত শত লাইটারের জাহাজ অবস্থান নিয়ে আছে 15 নম্বর ঘাট থেকে শুরু করে নেপাল পর্যন্ত বিস্তীর্ণ এলাকায়। নদী এবং সাগরে জোয়ার ভাটা স্বাভাবিক ব্যাপার, তবে কিছু কিছু জোয়ার ভয়ঙ্কর রূপ নেয়। চলতি বছরের 705টি জোয়ারের মধ্যে মঙ্গলবারের জোয়ারটি ছিল সবচেয়ে উচ্চতার। আর এই ভয়ঙ্কর রূপ নিয়ে এ জোয়ার আশ্রে পড়ে বৃহত্তর চট্টগ্রামের উপকূলীয় এলাকায়। এই জোয়ারের ভয়ঙ্কর রূপ দেখেছে এখানকার লাখ লাখ বাসিন্দা। পতেঙ্গা সমুদ্র উপকূল থেকে কমল দে, সময় সংবাদ। নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামে আজও সারাদিন বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে জোয়ারের পানিতে এখনো তলিয়ে আছে নগরীর বিভিন্ন এলাকার বাসাবাড়ি, এমনকি হাসপাতালও। পানি না নামায় দুর্ভোগ কাটেনি নগরবাসীর। দিনের পর দিন এমন বিপর্যয়ে ক্ষুব্ধ নগরবাসী।
দেখে বোঝার উপায় নেই, কিন্তু এটি আসলে চট্টগ্রামের মাও শিশু হাসপাতালের চিত্র। একটু বৃষ্টি হলেই জোয়ারের পানি ঢুকে পড়ে হাসপাতালের ভেতরে। পানির কারণে রোগী ও ডাক্তারদের দুর্ভোগের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। প্রচুর পানি, আর ওখান থেকে আসতে খুব কষ্ট। প্রশাসনের উচিত এদিকে নজর দেওয়া, যেন পানিটা এইখানে যেন না থাকে। সরকারের কাছে আমরা তো একটা জিনিস অনুরোধ করব, আমাদেরকে এই দুর্ভোগ থেকে আমরা যেন মুক্তি পাই। 3 দিন ধরে বৃষ্টির পানিতে তলিয়ে আছে আগ্রাবাদ, সিডিএ, খাতুনগঞ্জ সহ বেশ কিছু এলাকা। পানির কারণে ঘর থেকে বের হতে পারছে না কেউই। পানি ঢুকে পড়ায় বন্ধ আছে দোকানপাট। ক্ষুব্ধ নগরবাসী জানে না কবে মিলবে সমস্যার সমাধান। যে হারে পানির উচ্চতা বাড়তেছে, এই এলাকায় যারা বসবাস করতেছে তাদের অবস্থা মনে হয় আরো খারাপ পর্যায়ে চলে যাবে। সহ্য করার শেষ সীমায় পৌঁছে গেছি আর কি। খুব কষ্টে আছি। এখন এভাবে চলতে থাকলে ভবিষ্যতে এখানে মনে হয় না যে আর থাকতে পারবো। গ্রিন সিটি, মেগা সিটি, অনেক কিছু অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকে, কিন্তু ভোটের পরে তাদের আর ধরা ছোঁয়ার বাইরে, তাদেরকে আর পাওয়া যায় না। এখানে কষ্টের যে শেষ, এটা শেষ যে কোথায় শেষ হবে তো আমরা কেউ বুঝতে পারছি না। আমি এখন নামতে পারতেছি না, করতে পারতেছি না। এখানে গরম বর্তমানে এক পানি। বাজার সাজার কিছু করতে পারতেছি না, ছেলে মেয়েদেরকে স্কুলে নিয়ে যেতে পারতেছি না। যারা বস্তির ভিতরে আছে আশেপাশে, তারা না খেয়ে আছে, ঘরে বসতে পারে। সুইচ গেট তখন করলো না কেন? সুইচ গেট যদি তখন করতো আজকে এত সমস্যা হইতো না। তখন কেন বাদটা দিল? টাকাগুলি কি করলো? এদিকে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে পানি নামলো, নষ্ট হয়ে গেছে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য। পচে যাওয়া জিনিসপত্র নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। পানি প্রায় 10 ইঞ্চি আরো উপরে উঠে গেছে। তারপরে আমি অনেক চেষ্টা করছি, ঘরের কোনো মাল বাঁচাইতে পারি না। রসুন, আদা এগুলো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা চাই এর জলবদ্ধতা থেকে নিরসনের জন্য সরকার যথাযথ উদ্যোগ নিবে। সরকার যদি আগে কিছু সহযোগিতা করে এই ঘটনা, এছাড়া আমাদের আর কোনো উপায় বুদ্ধি নাই। ব্যবসায়ীদের দাবি, গত কয়েকদিনের বৃষ্টিতে খাতুনগঞ্জে কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে টানা বৃষ্টিতে আজও নাকাল রাজধানীবাসী। একদিকে বৃষ্টি, অন্যদিকে তীব্র যানজট, সঙ্গে যুক্ত হয়েছে রাস্তার বেহাল দশা। সব মিলিয়ে দুর্বিষহ হয়ে ওঠে জনজীবন। দুদিন ধরেই একই অবস্থা, থেমে থেমে বৃষ্টি, কখনো মুষলধারে আবার কখনো গুড়ি গুড়ি। আর এতেই দুর্ভোগ চরমে নগরবাসীর। সকালে যেমন করে অফিস কিংবা স্কুল কলেজগামীদের পোহাতে হয়েছে ভোগান্তি, তেমনি দিনভর যাদের একটু হলেও বাইরে বের হতে হয়েছে তারাও রেহাই পায়নি। যেখানে আমার 15 মিনিট লাগে সেখানে 1 ঘন্টা লেগেছে শুধু যাওয়ার পথেই। ম্যাক্সিমাম রাস্তাগুলোই দেখলাম যে নতুন করে আবার ভাঙছে। রাস্তায় মানে হাঁটার পথেও অনেক অসুবিধা হচ্ছে আমাদের। গর্ত আছে, ওটা বোঝা যায় না। পানির সমতল মনে করে পা দিছি, পুরা জুতা সহ পা হাঁটু পর্যন্ত ওটা গেছে। বৃষ্টি এমন রাস্তা পুরাটা মনে ভাঙিয়া চলে গেছে। যেখানে মনে 3 ঘন্টা লাগবে সেখানে মনে 6 ঘন্টা লাগে। প্রতিদিনই প্রায় জ্যামে বসে থাকতে হয়। সকালে ক্লাসে যেতে যথেষ্ট সমস্যা হচ্ছে। এদিকে একে অসহ্য যানজটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, অন্যদিকে এই সুযোগে সিএনজি কিংবা রিকশার অতিরিক্ত ভাড়া আদায়, সব মিলিয়ে যত কষ্ট সবই যেন ভর করেছে সাধারণ মানুষের উপর। গাড়ি তো চলতেছে না, বৈশাখী তো ঘন্টা নিয়ে ল্যাব 8 থেকে এই যে কলা বাগান পর্যন্ত আসতে 1 ঘন্টা সময় লাগছে। সিএনজি পাওয়া মানে তো এটা মানে ভাগ্যের ব্যাপার। এখন 500 টাকার নিচে সিএনজির সাথে কোনো কথা বলাই যায় না। 10 তারিখ স্কুল ছুটি 2টায়, রওনা হয়েছে 12টায়, এখন মধ্যে স্কুলে যা পৌঁছাইতে পারলাম না। আর প্রধান সড়ক কিংবা অলিগলি খানাখন্দের কারণে এই দুর্ভোগ বেড়েছে বহুগুণে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সড়কের অব্যবস্থাপনা নয়, আইন না মানার প্রবণতাই রাস্তায় যানজট, দুর্ঘটনা ও জনদুর্ভোগের মূল কারণ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিকেলে বসুন্ধরা কনভেনশন সেন্টারে ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি 2017 এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। দুর্ঘটনা শুধু রাস্তার ইঞ্জিনিয়ারিং প্রবলেমের জন্য নয়, আমাদের দেশে প্রবলেম হচ্ছে আমাদের মন মানসিকতা। স্টিয়ারিং হাতে পেলে পথের রাজা, সামনে কে আছে, পাশে কে আছে, কি নিয়ম কেউই মানতে চায় না। আইন না মানার যে প্রবণতা, এখান থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে যানজট, দুর্ঘটনা এসব হয়ে থাকে। সন্ধ্যার সময় আরো থাকছে। 24 ঘন্টার মধ্যে মোবাইল অপারেটর সিটি সেলের সংযোগ দেওয়ার নির্দেশ আপিল বিভাগের। ভিগো কেবল কেসিং, ঘরকে একই সাথে দিন বিউটিফুল লুকস এন্ড টোটাল সেফটি।
দুর্নীতি প্রতিরোধে জেলা প্রশাসকদের কঠোর অবস্থানে থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে কোনো মূল্যে দুর্নীতি দূর করে উন্নয়নের কাঙ্ক্ষিত সুফল মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় বিভিন্ন জেলার সার্বিক উন্নয়নে 23 দফা নির্দেশনা দিয়ে জেলা প্রশাসকদের উদ্ভাবনী শক্তি নিয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশ পরিচালনায় সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে গৃহীত সিদ্ধান্তগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়নের কাজ করে থাকে জেলা প্রশাসন, যার নেতৃত্বে থাকেন জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারগণ। সুষ্ঠুভাবে প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা ও ভবিষ্যতের কর্মপন্থা নিরূপণে এবারও ঢাকায় 3 দিনের জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসক সম্মেলন 2017 শুভ উদ্বোধন ঘোষণা করছি। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কেন্দ্র ও প্রান্তের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওই সম্মেলনে দেশের সার্বিক উন্নয়ন বিবেচনায় 23 দফার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। উত্থাপিত হয় মাঠ পর্যায়ের কিছু প্রস্তাবনাও। বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাব। সরকার ও নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রয়েছে বলেই মানুষ উন্নয়নের সুফল পাচ্ছে উল্লেখ করে সম্মেলনে অংশ নেয়া কর্মকর্তাদের প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি প্রতিরোধে কঠোর অবস্থানে থাকতে হবে জেলা প্রশাসকদের। ধারাবাহিকভাবে 8 বছর ক্ষমতায় থাকতে পেরেছি বলেই উন্নয়নের ছোঁয়াটা মানুষের কাছে পৌঁছাচ্ছে। করাপশন দূর করতে হবে যেভাবে হোক। এ ব্যাপারে আপনাদেরকে জনসচেতনতাও সৃষ্টি করতে হবে এবং নিজেদেরকে এ ব্যাপারে কঠোর অবস্থানে থাকতে হবে। বিভিন্ন জেলায় গৃহীত উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে যাতে কোনো গাফিলতি না হয় এমন আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, সরকারি সেবা গ্রহণে মানুষ যাতে বঞ্চিত না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। আমাদের উন্নয়ন পরিকল্পনার মূল লক্ষ্যটাই হচ্ছে মাঠ পর্যায়ে, তৃণমূল পর্যায়ে মানুষ, তাদের সার্বিক উন্নতি। সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষ যাতে কোনোভাবে হয়রানি বা বঞ্চনার শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রধানমন্ত্রী এবছরের ঘোর বর্ষায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের তালিকা করে পুনর্বাসন করতে তাগিদ দেন জেলা প্রশাসকদের। এবার একটু বেশি বর্ষণ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আর নদীর ভাঙনটাও দেখা দিচ্ছে, হয়তো এরপরে আরো বেশি ভাঙন দেখা দিবে। নদী ভাঙ্গায় যারা গৃহহারা হয়েছে তাদের তালিকা করা এবং তাদের ঘর বাড়ি তৈরির ব্যবস্থা এবং তাদের যথাযথ সহযোগিতা করা, এবং এর জন্য যা প্রয়োজন আমরা অবশ্যই করব। এবছর 349টি প্রস্তাবনার উপর 22টি অধিবেশন ও 18টি কার্য অধিবেশনে বিভিন্ন মন্ত্রণালয়ের নীতি নির্ধারকদের সাথে মতবিনিময় করবেন জেলা প্রশাসকগণ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মাত্র কয়েক হাত দূর থেকে তিতুমির কলেজের ছাত্র সিদ্দিকের দিকে টিয়ার শেল ছোড়ে পুলিশ। সময় সংবাদের হাতে আসা এক প্রত্যক্ষদর্শীর মোবাইলে ধারণ করা ভিডিও থেকে তার প্রমাণ মিলেছে। প্রায় 2 মিনিটের ভিডিওটিতে দেখা যায় শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাশের রাস্তায় অবস্থান নেয় মারমুখো পুলিশ, আর জাতীয় জাদুঘরের পাশের রাস্তায় অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। ভিডিওতে আরো দেখা যায় প্রথমে পুলিশ বিক্ষোভকারীদের উদ্দেশ্যে টিয়ার শেল ছোড়ে, ফলে আন্দোলনকারীরাও মারমুখো হয়ে ওঠে। এরপর কিছুক্ষণ বিরতিতে আরো 2 বার টিয়ার শেল ছোড়ে পুলিশ। তার কিছুক্ষণ পর পুলিশের একটি দল এগিয়ে এসে ব্যানার কেড়ে নেয়। ঠিক একই সময়ে মাত্র কয়েক হাত দূর থেকে সিদ্দিকুরকে লক্ষ্য করে টিয়ার শেল নিক্ষেপ করা হয়। সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে তিতুমির কলেজের ছাত্র সিদ্দিকুর। এদিকে তিতুমির কলেজের শিক্ষার্থী সিদ্দিকুরের বাম চোখের কিছুটা উন্নতি হয়েছে, তবে ডান চোখের বিষয়ে আশা একেবারেই ক্ষীণ বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে এ ঘটনায় পুলিশের তদন্ত সন্তোষজনক না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অস্ত্রোপচারের পর তিতুমির কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিদ্দিকুরের বাম চোখের কিছুটা উন্নতি হলেও ডান চোখ নিয়ে কোনো আশার বাণী শোনাচ্ছেন না চিকিৎসকরা। তারপরও উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হবে সিদ্দিকুরকে। ভিসা সহ নানা জটিলতা সম্পন্ন করতে লাগতে পারে আরো 2-1 দিন সময়। গত 2 দিন যাবৎ রোগীর বাম চোখের অবস্থাটার উন্নতি হয়েছে, রোগী আলো দেখতে পায়, কিন্তু যেভাবে সবগুলো কোয়াড্রেন্টে আলো দেখার কথা তা দেখতে পাচ্ছে না, কিন্তু
ইমপ্রুভমেন্ট হয়েছে। ডান চোখে খুব ব্যাডলি ইনজিউর্ড, আমার মনে হয় না যে ওটাতে কোনো ঘোষণা আসবে। দু চোখের দৃষ্টি ফিরে পেয়ে সিদ্দিকুর আবারও পড়ালেখায় ফিরতে পারবেন এমন প্রত্যাশা পরিবারের। পাশাপাশি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা। স্বপ্ন ছিল যে তার ভাই বোন নিয়ে যে বিদেশ লাগাবো, সরকার একটা কর্মসূচি দিব, সেটাই বলে আর আমার তুমি চিন্তা করেন না। মানে এটা সুষ্ঠু বিচার চাই, আপনারা আমার ভাইয়ের বিচার করবেন আর আমার ভাইয়ের যেভাবে ভালো হয় ভালোর চেষ্টা করবেন। এই ঘটনায় পুলিশের কোনো গাফিলতি পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এটা সত্যি একটা দুঃখজনক ঘটনা। পুলিশ কমিশনার তাৎক্ষণিক 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিয়েছেন, তারা কাজ করছেন। তাদের রিপোর্টে যদি আমরা সন্তুষ্ট না হতে পারি, আমরা আরেকটি কমিটি করে দেব প্রয়োজন হলে। এদিকে সিদ্দিকুরকে দেখতে এসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, ক্লাস ও পরীক্ষার রুটিনের বিলম্বের বিষয়টি দুই প্রতিষ্ঠানের দ্বন্দ্ব নয়, বরং অব্যবস্থাপনার কারণে ঘটেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এবং ফর দ্য ম্যাটার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই 7টি কলেজের যারা শিক্ষার্থী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়, এর মধ্যে কোনো ধরনের গ্যাপ বা কোনো ধরনের দূরত্ব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবস্থানগতভাবে নাই। এবং এ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় কি করেছে তা সবিস্তর আমরা কিন্তু পত্রপত্রিকার মাধ্যমে তুলে ধরেছি। আমি দৃঢ়ভাবে এখানে বলতে চাই যে এটা দুটো প্রতিষ্ঠানের কোনো সমস্যা নয়, সমস্যা হলো আসলে ব্যবস্থাপনার। রাজধানী ঢাকার 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হলেও তাদের পরীক্ষা সঠিক সময়ে না হওয়ায় সৃষ্ট সেশন জট নিরসনের দাবিতে বৃহস্পতিবার শাহবাগে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় আহত হন তিতুমির কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিদ্দিকুর সহ কয়েকজন। ইমার আমিন, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে বরগুনার ইউএনও তারিক সালমনকে জামিন না দেয়ায় বরিশালের বিচারককে বদলি করতে সুপ্রিম কোর্টে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে একথা জানান তিনি। এ সময় তিনি বলেন, মামলাটি জামিনযোগ্য হওয়ার পরও জামিন না দিয়ে বিচার প্রক্রিয়াকে অযথা জটিল করে তোলা হয়েছে, তাই বিচার বিভাগের সম্মান রক্ষার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জামিন দেওয়ার ব্যাপারে একটা অহেতুক এবং আমি বলবো আননেসেসারি একটা কনফিউশন ক্রিয়েট করা হয়েছিল। সেই জন্য আমরা মনে করেছি যে সেইখানের যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছেন তাকে সেখান থেকে সরিয়ে আনলেই তার আপনার বিচার বিভাগের সম্মান বাড়বে এবং সেই জেলায় যে বিচারিক কার্যক্রম সেইটাও আপনার সুষ্ঠুভাবে পরিচালিত হবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে অনিয়ম সহ্য করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। দুপুরে ময়মনসিংহে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন শেষে তিনি একথা বলেন। এর আগে শহরের টাউন হলে এক মতবিনিময় সভার আয়োজন করে নির্বাচন কমিশন। এতে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা সহ সকল নির্বাচন কমিশনার অংশ নেন। সভায় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে প্রধান নির্বাচন কমিশনার শহরের পণ্ডিতপাড়া এলাকার একটি বাড়িতে গিয়ে কয়েকজন ভোটারের তথ্য উপাত্ত সংগ্রহ করেন। কোন রকমের যারা ভুয়া ভোটার বা যারা ভোটার না তাদেরকে ভোটার তালিকা করার সুযোগ থাকবে না। সুতরাং এবছর আমরা যেটা করব সেগুলো সঠিকভাবে সম্পন্ন করা যাবে। ভোটার তালিকার নাম এবং ঠিকানা সংগ্রহ করার কাজে নিয়োজিত তাদেরকে আমরা অল্প কিছু পারিশ্রমিক দেই, সেটা বড় কথা না। বড় কথা হলো সাংবিধানিকভাবে তারা দায়বদ্ধ। সুতরাং সেটা যদি অবহেলা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করার সুযোগ রয়েছে। বিএনপি কোর্টের বারান্দায় ঘুরে বেড়াবে আর আওয়ামী লীগ নির্বাচনের প্রচারণা করবে, তা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বরিশালের সদস্য সংগ্রহ অনুষ্ঠানে একথা বলেন তিনি। ওনারা করবেন হেলিকপ্টারে করে ঘুরে ঘুরে নির্বাচনের প্রচারণা, আর আমরা খালি কোর্টে যাবো, গুলশানে আছেন আর বারান্দায় ঘুরে বেড়াবো আর ওনারা নির্বাচন প্রচারণা করবেন, সেটা হবে সমান সুযোগ দিতে হবে। এবার নির্বাচন হবে নিরপেক্ষ সরকার সহায়ক সরকারের অধীনে এবং নিরপেক্ষ নির্বাচন হবে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে। না হলে 2014 5ই জানুয়ারি নির্বাচন হবে না। বিএনপির লন্ডন চক্রান্তে মেতে উঠেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, তারা জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে নির্বাচনকে ভণ্ডুল করার পায়তারা করছে। সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে 14 দলের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি।
বিএনপি চিরদিন চক্রান্তের মধ্য দিয়ে ক্ষমতায় এসছে। আমরা আশঙ্কা করছি লন্ডন চক্রান্ত শুরু হয়ে গেছে। আজকে বিএনপির কথাবার্তা বোঝা যায় একটি নীল নকশা সামনে রেখে আগামী নির্বাচনে ভণ্ডুল করার জন্য তা তৎপর হয়ে গেছে। কারণ সংবিধানেই যেটা আছে, বারবার যেটা বলা হয়েছে, সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। সেখানে সহায়ক সরকারের নামে বিভিন্ন ভীষণ দিয়ে তারা আজকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, ভণ্ডুল করতে চায়। সন্ধ্যার সময় আরো থাকছে। ভারতের 14তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন রামনাথ কোবিন্দ। সর্বস্তরে ঐক্য প্রতিষ্ঠা করে দেশকে এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি। দ্বিতীয় দিনেও সময় মতো ঢাকা ছেড়েছে হজ ফ্লাইট। দুপুর পর্যন্ত দুটি হজ ফ্লাইট নির্ধারিত সময়ে ছেড়ে যায়। সন্ধ্যার পর আরও দুটি ফ্লাইট ছাড়ার কথা রয়েছে। ভোর থেকেই রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়। এবারের হজ ব্যবস্থাপনা সুষ্ঠু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন হজ যাত্রীরা। তবে কিছু কিছু হজ এজেন্সি এখনো মুয়াল্লিম নির্ধারণ না করায় ভিসা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বেশ কিছু হজ যাত্রী। সেই সঙ্গে সরকারি ব্যবস্থাপনায় প্রায় 4000 হজ যাত্রীর ব্যাগ এখনো না পৌঁছায় ভোগান্তির অভিযোগ করেন তারা। এবার বাংলাদেশ থেকে 1,27,198 জন হাজি পবিত্র হজ করতে সৌদি আরবে যাবেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজ ফ্লাইট ও নিয়মিত ফ্লাইটে মোট 63,599 জন হজ যাত্রী পরিবহন করবে। আমি হজে যাচ্ছি এই প্রথমবার, নিজের জন্য দোয়া করব এবং নিজের দেশবাসীর জন্য দোয়া করব। একটাই চাওয়া থাকবে, দেশটা যাতে খুব ভালো থাকে। দেশটা ভালো থাকলে আমরা আমলও ভালোভাবে করতে পারবো, আলটিমেটলি আমরা ভালো থাকতে পারবো। টিকিট আনতে গেছি, টিকিট দিল না, মানে আইডি কার্ড যেখানে ঝোলানো থাকবে। 3-4 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি। এরা বলতেছে এখন ব্যাগ নাই এবং আমরা এখানে দাঁড়িয়ে থাকবো, ব্যাগ দিবে কি দিবে না তাও বলতেছে না। পুরুষদের ধাক্কাধাক্কি করে আমাদের সামনে আসতে হয়, তারপর আমরা জাস্ট এক পর্যায়ে আসলাম, নিয়ে নিলাম। এই বিড়ম্বনাগুলো যেন ভবিষ্যতে না হয়। আমরা বৃদ্ধ বয়সে যাচ্ছে হজ করতে, পবিত্র হজ, এর মধ্যে কেন কালোবাজারি, কেন হ্যারাসমেন্ট? সময় মতো সবগুলি দিতে পারছে। এখন এই মুহূর্তে আমরা সেই ঠিকাদারের টেন্ডার বাতিল করার অবকাশ নেই। কিছু সংখ্যক আমরা দিতে পারিনি, তাই হাজী সাহেবরা আমাদের কাছে আসছিলেন। আমরা বলছি যে যদি কালকের মধ্যে তাদেরকে আমরা ওই ব্যাগ সরবরাহ করতে না পারি, তাদেরকে নগদ টাকা দিতে। রাজধানীতে প্রতিদিনই বাড়ছে অজ্ঞাত পরিচয় লাশের সংখ্যা। বেশিরভাগ ক্ষেত্রে বেওয়ারিশ হিসেবে দাফন হচ্ছে সেগুলো। তবে বেওয়ারিশ লাশের পূর্ণাঙ্গ কোনো তথ্য জানে না হাসপাতাল কর্তৃপক্ষ আর প্রশাসন। আঞ্জুমানে মফিদুল ইসলামের হিসেব মতে প্রতি বছরই গড়ে 1,500 বেওয়ারিশ লাশ দাফন করেন তারা। পুলিশ বলছে নিখোঁজদের বিষয়ে স্বজনরা তৎপর হলেই কমবে বেওয়ারিশ থেকে যাওয়া লাশের সংখ্যা। মৌসুমী ময়ের রিপোর্ট, ছবি তুলেছেন নুরুল ইসলাম। জন্মিলে মরিতেই হবে, কথাটি চিরন্তন। তবু প্রিয়জনের বিদায় মানতে পারেন না কেউই। ব্যতিক্রম এই চিত্রটি। মিটফোর্ড হাসপাতালের বাইরে 2 দিন ধরে পড়ে থাকা নিথর মরদেহটিকে ঘিরে স্বজনদের বিলাপ তো দূরের কথা, কেউ জানতেও পারল না পরিচয়। রয়েছে উল্টো চিত্র। দীর্ঘদিন আপনজনদের খোঁজ না পেয়ে অনেক পরিবারই হারানো বিজ্ঞপ্তি দেওয়ার পাশাপাশি ভিড় করছে মর্গে। রাজধানীর স্বামীবাগে তেমন একটি পরিবার এটি। শুক্কুর আলী, বয়স 40-এর কোঠায়, খোঁজ নেই 3 মাস। চোখে আবেগ আর কপালে দুশ্চিন্তার ছাপ নিয়ে দুর্ভোগে কাটছে এই পরিবারের দিন। মিটফুটে যা দেখে এলাম অন্য রাজ দিনকে ঢাকা মেডিকেল প্রথম গেছি, ওই দিন 2টা লাশ দেখাইছে। সিলেট বাস স্ট্যান্ডের মধ্যে পোস্টার এরকম অনেক লাগাই দিয়েছি। একই চিত্র ঢাকা মেডিকেলেও। তবে প্রতিদিনই দীর্ঘ হতে থাকা বেওয়ারিশ লাশের কোনো তালিকা রাখে না হাসপাতাল কর্তৃপক্ষ। আলাদাভাবে কয়টা বেওয়ারিশ আসলো, কয়টা কি আসলো, পুরুষ আসলো, মহিলা আসলো, ওইভাবে আমরা কোনো স্পেসিফাই করি না আর কি। আমরা টোটাল একটা জেনারেল একটা হিসাব রাখি। সবশেষ বেওয়ারিশ লাশগুলোর ভরসা আঞ্জুমান মফিদুল ইসলাম। তাদের হিসেব মতে রাজধানীতে প্রতি বছরই গড়ে 1,500 বেওয়ারিশ লাশ পাওয়া যায়। মেডিকেল কলেজ, পুলিশ তারা আমাকে লাশ দিচ্ছেন, আমি শুধু ক্যারি করছি, বহন করছি, বহন করে নিয়ে যাচ্ছে যেখানে দাফন হবে সেখানে। হাত বদলের পর মাটির বুকে শেষ ঠাঁই মেলার কথা জুরাইন কবরস্থানে। সেখানেও বিধি পাম মিলছে না মাত্র 3,500 জায়গা। প্রায় মাসে 250 থেকে 300 বেওয়ারিশ লাশ আছে। সাধারণ লাশও মাসে প্রায় 250 থেকে 300 লাশ আসে। এখন 2 দিকে লাশ আমরা সামাল দিতে পারতাছি না। বৃষ্টি হলে পানি জমে যায়, আর বেশি বৃষ্টি হলে লাশ সহ ভাইসা ওঠে।
বেওয়ারিশ লাশগুলোর শনাক্তকরণ প্রক্রিয়া গতানুগতিক ও দায়সারা, নেই প্রযুক্তির ব্যবহার। তবু প্রশাসনের দাবি বেশিরভাগ ক্ষেত্রে লাশ বিকৃত থাকায় শনাক্ত করা সম্ভব হয় না। একটি লাশ কিন্তু বছরের পর বছর রাখা সমীচীন না, অথবা আমরা পারিও না। একটা ব্যক্তিকে শনাক্ত করার জন্য যে ছবি অথবা যে ফিঙ্গারপ্রিন্ট প্রযোজ্য ক্ষেত্রে সেগুলো আমরা সংরক্ষণ করে থাকি। আঞ্জুমানের তথ্য মতে রাজধানীতে প্রতিদিন গড়ে 4টি বেওয়ারিশ লাশ দাফন করা হয়। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। চিকুনগুনিয়ায় আক্রান্তের হার 1%-এরও নিচে নেমে এসেছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র সাঈদ খোকন। সকালে রাজধানীর কলাবাগানে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত চিকুনগুনিয়া সম্পর্কে সচেতনতা শীর্ষক আলোচনা সভায় এ দাবি করেন তিনি। ঢাকা দক্ষিণের মেয়র বলেন, সাধারণ মানুষ সহ সংশ্লিষ্টদের সমন্বিত প্রয়াসেই চিকুনগুনিয়ায় আক্রান্তের হার কমানো সম্ভব হয়েছে। তাই এই অর্জন শুধু সিটি কর্পোরেশনেরই নয়, এই অর্জন সবার। চিকুনগুনিয়া নিয়ে আতঙ্কিত না হতে জনসাধারণের প্রতি আবারও আহ্বান জানান সাঈদ খোকন। সংখ্যা কোনোভাবে এটা 1% প্রস্ত করার প্রশ্নই ওঠে না, জিরোতে আপনাকে। আজকে 25 তারিখে নতুন চিকুনগুনিয়ার আক্রান্তের সংখ্যা কোনোভাবে এটা 1% প্রস্ত করার প্রশ্নই ওঠে না। মনে করি যে আমাদের কৃতিত্ব অবশ্যই না, ইম্পসিবল, হতেই পারে না। এখানে সবাই মিলে তো একটা আছেই, গণমাধ্যমের একটা জোরালো ভূমিকা ছিল। তারা যদি এভাবে সমালোচনাটুকু না করতেন, আমরা হয়তো এভাবে ঝাঁপিয়ে পড়তাম না। এটা একটা বড় বিষয়। অবশ্যই নাগরিকরা যদি সমালোচনা না করতেন, আমরা হয়তো এভাবে আপনার রাইটটা আমরা নাও দিতে পারতাম। রাজধানীর আজিমপুর এলাকায় র্যাবের সঙ্গে গুলি বিনিময়ের সময় ছিনতাইকারী দলের 2 সদস্য গুলিবিদ্ধ এবং 2 র্যাব সদস্য আহত হয়েছেন। বিকেল 3টার দিকে আজিমপুরের স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা মোড়ে এই গোলাগুলির ঘটনা ঘটে। র্যাব জানায় 3টি গাড়িতে করে ছিনতাইকারী চক্রের বেশ কয়েকজন সদস্য এক ব্যক্তিকে টার্গেট করেছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব 10-এর সদস্যরা লালবাগের বিভিন্ন এলাকায় অবস্থান নেয়। পরে র্যাবের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যাবার চেষ্টা করলে র্যাব তাদের থামতে বলে। না থেমে তারা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে, র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে ছিনতাইকারী চক্রের 2 সদস্য গুলিবিদ্ধ হলেও বাকিরা পালিয়ে যায়। পরে 2টি অস্ত্র সহ তাদের গাড়ি আটক করে র্যাব। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়। আমরা যখনই তারা টের পায়, আমরা দ্রুতগতিতে এসে তাদেরকে ব্যারিকেড দিতে দেওয়া অবস্থায় আমাদের একটা মাইক্রো আছে, আমরা যখন ব্যারিকেড দেই ওই মুহূর্তে তারা গুলি শুরু করে। তখন আমরাও পাল্টা গুলি করি আমাদের আত্মরক্ষার্থে। ওর মধ্যে আমাদের মাইক্রোবাসের সামনে ক্ষতি হয়। আমাদের যারা আছে, আমাদের 2 জন আহত হয়েছে, তাদেরকে হসপিটালে আমরা পাঠিয়েছি। পরবর্তীতে আমরাও গুলি করি, তারাও গুলি করে। গুলাগুলি এক পর্যায়ে তাদেরকে আমরা নিরস্ত্র করি। শিগগিরই রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানে করা মামলার চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপে একথা জানান তিনি। মনিরুল ইসলাম জানান, কল্যাণপুরের ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছেন তারা। তাদের মধ্যে 3 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এছাড়া জঙ্গি সোহেল মাহফুজকেও এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। খান মোহাম্মদ জুমেলের রিপোর্ট। গেল বছরের 1 জুলাই গুলশান হোলি আর্টিজান হামলার পর দেশ জুড়ে যখন শোক আর চাপা আতঙ্ক, ঠিক তার 25 দিনের মাথায় কল্যাণপুরে পরিচালিত হয় অপারেশন স্টর্ম 26 নামে একটি অভিযান। প্রায় 12 ঘন্টার অভিযানে মারা যায় 9 জঙ্গি। আহত অবস্থায় গ্রেফতার করা হয় রিগান নামে একজনকে। জাহাজবাড়ি নামের এই বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ছাড়াও উদ্ধার হয় আইএসের পোশাক ও পতাকা। যাদের নামে মামলা হয়েছিল পলাতক অবস্থায়, যারা পলাতক ছিল, তাদের ভিতর তামিম চৌধুরী এবং মানিক, সারোয়ার জাহান মানিক, 2 জন 2 জায়গায় 2টো অভিযানে নিহত হয়েছে। আর এর বাইরে পরবর্তীতে এই মামলায় সম্পৃক্ততা আসায় আরো কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারকৃত 5 জনের ভিতরে 3 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ফলে এটি পর্যালোচনা করে যত তাড়াতাড়ি সম্ভব আমরা চার্জশিট দেব। পুলিশ বলছে, কল্যাণপুর অভিযানে পাওয়া তথ্যে পরবর্তীতে দেশ জুড়ে একের পর এক জঙ্গি বিরোধী অভিযান পরিচালনা করেন তারা, যাতে 90 জেএমবির শীর্ষ নেতা তামিম চৌধুরী সহ অনেকেই নিহত হয়, গ্রেফতার হয় বেশ কজন। হোলি আর্টিজানের ঘটনায় বাংলাদেশ যে বিব্রতকর অবস্থায় পড়ে, কল্যাণপুরের অভিযানের মাধ্যমে, এই অপারেশন স্টর্ম 26 এর মাধ্যমে আমরা আমাদের সক্ষমতা সেটি প্রমাণ দিতে পারি। সম্প্রতি গ্রেফতার হওয়া শীর্ষ জঙ্গি সোহেল মাহফুজের কাছ থেকে 90 জেএমবির বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেছে বলেও দাবি কাউন্টার টেররিজম ইউনিট প্রধানের। ভারতে অবস্থানকালে তার কার্যক্রম এবং সর্বশেষ হোলি আর্টিজান ঘটনা এবং তারপর যে সাংগঠনিক
তৎপরতা চালাচ্ছিল এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। কল্যাণপুরের মামলাটিতেও তাকে সৌনারেশ দেখানো হয়েছে। অব্যাহত অভিযান ও পুলিশি তৎপরতায় নব্য জেএমবি এখন অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে বলেও দাবি করেন কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান খান মোহাম্মদ রুমেল। সময় সংবাদ, ঢাকা। একদিনের মধ্যে মোবাইল ফোন অপারেটর সিটিসেলের সংযোগ ফিরিয়ে দিতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। সেই সঙ্গে ফিরিয়ে দিতে বলা হয়েছে লাইসেন্স। সকালে প্রধান বিচারপতি এসকে সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগের 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। একদিনের মধ্যে সিটিসেলের সংযোগ এবং বাতিল করা লাইসেন্স ফেরত দিতে আদেশে বলা হয়। সিটিসেলের কাছে বিটিআরসির পাওনা সব টাকা পরিশোধ করায় এই আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন সিটিসেলের আইনজীবীরা। এর আগে গত বছরের 3রা নভেম্বর 100 কোটি টাকা পরিশোধের শর্তে বাংলাদেশের সবচেয়ে পুরনো মোবাইল ফোন অপারেটর সিটিসেলের তরঙ্গ বরাদ্দ অবিলম্বে খুলে দেওয়ার নির্দেশ দেন আপিল বিভাগ। দেশের বাইরের খবর, ভারতের 14তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন রামনাথ কোবিন্দ। স্থানীয় সময় বেলা 12:15টায় নয়াদিল্লিতে পার্লামেন্টের সেন্ট্রাল হলে তাকে শপথ করান প্রধান বিচারপতি জে.এস. খেহার। এর মধ্য দিয়ে 5 বছরের রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে অবসরে গেলেন ভারতের 13তম এবং প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। শপথ গ্রহণ শেষে পার্লামেন্টে ভাষণে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন কোবিন্দ। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, মন্ত্রী পরিষদ, লোকসভা ও রাজ্যসভার সদস্যদের উপস্থিতিতে পার্লামেন্টের সেন্ট্রাল হল তখন কানায় কানায় পূর্ণ। নির্ধারিত সময়ে উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন ও বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে সঙ্গে নিয়ে সেন্ট্রাল হলে আসেন নবনির্বাচিত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এরপরই আসে সেই মাহেন্দ্রক্ষণ। 14তম রাষ্ট্রপতি হিসেবে কোবিন্দকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি জে.এস. খেহার। শপথ লেতা হুঁ কি मैं श्रद्धापूर्वक ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেন রামনাথ কোবিন্দর পরিবারের 22 সদস্য। শপথের পরপরই আসন অদল বদলের মাধ্যমে কোবিন্দের কাছে দায়িত্ব হস্তান্তর করেন প্রণব মুখার্জি। এর মধ্য দিয়ে ভারতের 13তম এবং প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণবের স্থলাভিষিক্ত হলেন কোবিন্দ। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র আর উপমহাদেশের সবচেয়ে বড় দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। আমরা এমন একটি মহৎ দেশের নাগরিক যেখানে সর্বক্ষেত্রে বৈচিত্র্যতা বিদ্যমান, কিন্তু সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সমাজের সর্বস্তরে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। আমরা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে গর্বিত। ভারতকে বিশ্বের বুকে শান্তিপ্রিয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পাশাপাশি আমাদের সক্ষমতা তুলে ধরার এখনই উপযুক্ত সময়। এর পরপরই রাইসিনা হিলের রাষ্ট্রপতি ভবনে পৌঁছান রামনাথ কোবিন্দ। সেখানে নতুন রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দিয়ে বরণ করা হয়। একই সঙ্গে বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। উত্তরপ্রদেশের কানপুর গ্রামের কৃষক পরিবারে বেড়ে ওঠা কোবিন্দ ভারতের ইতিহাসে দ্বিতীয় দলিত রাষ্ট্রপতি। পার্লামেন্ট সদস্য এবং রাজ্য বিধায়কদের 2/3 সমর্থন পেয়ে প্রতিদ্বন্দ্বী মীরা কুমারকে হারিয়ে বিজয়ী হন 71 বছর বয়সী কোবিন্দ। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। সন্ধ্যার সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বঙ্গোপসাগরে বছরের সর্বোচ্চ জোয়ার, নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামে আজও বৃষ্টি, নাকাল রাজধানীবাসীও, দিনভর যানজটে ভোগান্তি। দুর্নীতি দমনে কঠোর হতে জেলা প্রশাসকদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। 3 দিনব্যাপী সম্মেলন শুরু। খুব কাছ থেকে টিয়ার শেল ছোড়ার পরই চোখে গুরুতর জখম হন সিদ্দিকুর। প্রমাণ মিলল ভিডিও ফুটেজে। প্রয়োজনে ফের তদন্ত করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজধানীতে প্রতিদিনই বাড়ছে অজ্ঞাত পরিচয় লাশের সংখ্যা। কারো কাছেই নেই সঠিক তথ্য। এবং দ্বিতীয় দিনেও সময় মতো ঢাকা ছেড়েছে হজ ফ্লাইট। বেশ কয়েকটি এজেন্সির বিরুদ্ধে মুয়াল্লিম নির্ধারণ না করার অভিযোগ। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।